আসসালামু আলাইকুম। ওয়ানডে ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের পারফর্ম করা যে বাংলাদেশের জন্য কতটুকু জরুরি আজকে সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই একটা আনপপুলার অপিনিয়ন দেই। গতকাল বাংলাদেশ অসংখ্য দিন পর যে একটা ওয়ানডে ম্যাচ জিতলো, সেখানে সবাই তানভীরের কথা বলছে। ৫ উইকেট পেয়েছেন তিনি, দুর্দান্ত বোলিং করেছেন। শামীম পাটোয়ারি ৯ ওভার বল করেছেন, অসাধারণ বল করেছেন। মাঝখানে 6th বোলিং অপশনটা তিনি ইনফ্যাক্ট পার্ট টাইম না, একেবারে ফুল টাইমারের মতোই একটা সার্ভিস দিয়েছেন। কিন্তু আমি একটা আনপপুলার ওপিনিয়ন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে গতকালকের ম্যাচ জয়ে বেশি ইফেক্টিভ ছিল তানভীরের আগে, মানে তানভীর তো 2 ওভার বল করে একটু মার খেলেন, তারপরে মাঝখানে যে একটা সময় তাকে বন্ধ রাখা হয়েছিল, ওই সময়টাতে ওই শামীম এবং মিরাজ যে একটা টাইট বোলিং করলেন, স্ট্র্যাঙ্গল করে ফেলেছিলেন শ্রীলঙ্কান ব্যাটারদেরকে, তারা হাঁসফাঁস করছিল। তো ওই সময়টা আসলে মেহেদী হাসান মিরাজের বোলিংটা বা শামীমের সাথে তার যে পার্টনারশিপ ছিল, বোলিং পার্টনারশিপ, সেটা কিন্তু প্রচন্ড 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 ইম্পর্টেন্ট ছিল। ক্যারিয়ারের দিকে তাকালে মেহেদী হাসান মিরাজ, আমরা অলরেডি জানি যে 5 ম্যাচ পর 5টা ওডিআই উইকেট শূন্য থাকার পর গতকাল মেহেদী মিরাজ অবশেষে একটা উইকেট পেয়েছেন। অবভিয়াসলি আপনার ফ্রন্ট লাইনার একজন স্পিনার 104 ইনিংস বল করে মাত্র 111 উইকেট যদি পান, তাহলে এটা নিয়ে ভক্তরা একটু কথা বলবেন, হা হুতাশ করবেন, এটা খুব স্বাভাবিক। তার গড় বা তার স্ট্রাইক রেট যদি দেখি ক্যারিয়ারে, সেটাও কিন্তু একজন ফ্রন্টলাইন বোলারের রেকর্ড বলে মনে হয় না। তবে একটা জায়গায় মেহেদী হাসান মিরাজ কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত খুব ইফেক্টিভ, সেটা হচ্ছে তার ইকোনমি রেট। টি-20 টি-10 এর এই যুগে 5-এর নিচে ইকোনমি রেট তিনি মেনটেন করেছেন এবং মেনটেন করে চলেছেন এখন পর্যন্ত। মনে রাখবেন তার ডেবিউ কিন্তু হয়েছিল 2017 সালে। 2007-এর টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে যদি আমরা চিন্তা করি, তার মানে 10 বছর ইন্টারন্যাশনাল টি-20 হচ্ছে, ফ্র্যাঞ্চাইজ টি-20 হচ্ছে। তো ওই সময় মেহেদী হাসান মিরাজ তার ডেবিউ করে গত 8 বছর ধরে রেগুলার ওয়ানডে ক্রিকেট খেলে যাচ্ছেন এবং বিশ্বজোড়া মোটামুটি খেলে তিনি এখন পর্যন্ত 5-এর নিচে ইকোনমি মেনটেন করেছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা 90s থেকে ক্রিকেট ফলো করে আসছি বা ক্রিকেট দেখে আসছি, আমরা কিন্তু দেখেছি যে একটা সময় ওয়ানডে ক্রিকেটে অফ স্পিনারদের ভূমিকাটা প্রচন্ড লেভেলের সিগনিফিকেন্ট ছিল। আমরা তখন সাকলাইন মুস্তাকের মতো স্পিনার দেখেছি, আমরা তখন হরভজন সিংকে দেখেছি, আমরা তখন মুতায়া মুরলীধরনকে দেখেছি। 2011 সাল বিশ্বকাপের পর, 2011 যে বিশ্বকাপটা হয়েছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে, তারপরে কিন্তু ওয়ানডে ক্রিকেটের পরিবর্তন হয়েছে, নিয়মে পরিবর্তন হয়েছে, দুপাশ থেকে দুটা নতুন বল শুরু হলো। এরপর থেকে কিন্তু দুটো জিনিস ওয়ানডে ক্রিকেট থেকে হারিয়ে গেছে। একটা হচ্ছে ডানহাতি অফ স্পিনার, আরেকটা হচ্ছে পেস বোলারদের পুরনো বলে রিভার্স সুইং। এখন এই নতুন যে নিয়ম, সেটা হচ্ছে যে 34 ওভার পর্যন্ত দুপাশে দুটা নতুন বল হবে এবং শেষ 16 ওভার ওই দুইটা বলের মধ্যে যে কোনো একটা বল ফিল্ডিং টিম সিলেক্ট করতে পারবে। তার মানে একটা বলের বয়স থাকতেছে 17 ওভার এবং আরেকটা বলের বয়স ইনিংস শেষ হতে হতে হয়ে যাবে 33 ওভার। অর্থাৎ রিভার্স সুইং কিছুটা কিন্তু ফিরে আসবে, যেটা গতকালকে আমরা তানজিম সাকিবকে করতে দেখেছি, এবং অফ স্পিনারদের এখন কিন্তু আবারও উপরে উঠে আসার একটা সময় হয়তোবা হয়েছে। আপনি দেখুন 2011-র পরে ক্রিকেট ওয়ার্ল্ডে আর একটাও সাকলাইন মুস্তাক আসেনি, আর একটাও মুরলীধরন আসেনি, আর একটাও সাইদ আজমল আসেনি, আর একটাও হরভজন সিং আসেনি। কোথাও ওয়ানডে ক্রিকেটে আপনি ডানহাতি অফ স্পিনার কিন্তু ওইরকম স্টেবল অবস্থায় আছে এটা বলতে পারবেন না। পুরো ওয়ার্ল্ড ক্রিকেটেরই এই অবস্থা। সেই জায়গায় 2017-তে ডেবিউ হওয়া মেহেদী হাসান মিরাজের ইকোনমি রেটটাকে আমি আসলে কোনোভাবেই দুর্দান্তের নিচে কিছু বলতে পারছি না, এবং এই জায়গাতেই মেহেদী হাসান মিরাজের মুন্সিয়ানা আমি বলবো। এবং একটা সময় কিন্তু মেহেদী হাসান মিরাজ ওডিআই র্যাঙ্কিংয়েও মোটামুটি টপের দিকে ছিলেন। আমি ভক্তদের সাথে একমত, মিরাজ উইকেট তুলে নিতে পারেন না। 104টা ইনিংস বল করেছেন এখন পর্যন্ত, যার মধ্যে 35টা ইনিংস অর্থাৎ 35টা ম্যাচে তিনি বল করে কোনো উইকেট নিতে পারেননি। তবে সেই 35টা ম্যাচেও তার ইকোনমিকে কিন্তু আমরা খারাপ বলতে পারবো না, কারণ এই 35 ম্যাচেও তার ইকোনমি 5.11, বেশ ভালো, যেটা আধুনিক ক্রিকেটে আপনাকে স্বীকার করতেই হবে। ওই 35টা ম্যাচের মধ্যে বাংলাদেশ কিন্তু 24টা ম্যাচই হেরেছে, 10টা ম্যাচ বাংলাদেশ জিতেছে এবং একটা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। যে 24টা যে ম্যাচ বাংলাদেশ হেরেছিল, সেখানে মেহেদী হাসান মিরাজের ইকোনমি ছিল 5.13। যে 10টা ম্যাচে বাংলাদেশ জিতেছে, সেখানেও কিন্তু মেহেদী হাসানের ইকোনমিটা একই, 5-এর একটুখানি ওপরে। এই 35টা ম্যাচ তো মেহেদী হাসান মিরাজ কোনো উইকেটই পাননি। অনেক ম্যাচ আছে যেখানে একটা বা দুটো উইকেট পেয়েছেন, যে তারপরেও বাংলাদেশ হেরেছে। ওইরকম কিছু স্পেসিফিক
আপনি হয়তোবা ম্যাচ ধরে কন্ডিশন বিবেচনায় বলতে পারেন যে মিরাজ কি করেছে বা মিরাজ উইকেট পেলে বাংলাদেশ হয়তোবা ম্যাচ জিততে পারতো, এভাবে কিন্তু আপনি বলতে পারেন। কিন্তু দেখুন, বলেছিলাম 35-এর মধ্যে 24টা বাংলাদেশ হেরেছে। ওই 24টা ম্যাচেও অন্তত তার ইকোনমি রেট দেখে আপনি বলতে পারবেন না যে মিরাজ একা বাংলাদেশকে হারিয়েছে। গড়ের কথা বলছি। আবার যে 10টা ম্যাচ বাংলাদেশ জিতেছে সেখানেও আপনি বলতে পারবেন না মিরাজ একা বাংলাদেশকে জিতিয়েছে। সেখানেও কিন্তু আমরা দেখেছি মিরাজ মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই সাইড রোল প্লে করেছেন, সাইড হিরোর মতো প্লে করেছেন। সেটা যেহেতু উইকেট পাননি, তিনি নজরে আসেননি, কিন্তু তার ইকোনমি তার পক্ষেই কথা বলবে। এখন কথা হচ্ছে, মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন। তিনি বাংলাদেশ টিমের প্রাইম অফ স্পিনার। তার এখন কিন্তু ওই সাইড হিরোর রোল থেকে বেরিয়ে এসে মেইন রোলটা প্লে করতে হবে, কারণ এখন তার দলে আর সাকিব আল হাসান নেই যিনি তাকে বাঁচিয়ে দিবেন, বা এখন তার দলে এমন কোনো বোলার নেই যে একটা প্রান্তে তিনি টাইট করে রেখে দিলে অন্য প্রান্তে উইকেট তুলে নেবেন। যদিও গতকালকে তাই হয়েছে, তানভীর উইকেট পেয়েছেন, কিন্তু তারপরেও মেহেদী হাসান মিরাজকে কিন্তু এখন সামনে আসতে হবে, ফ্রন্ট ফুটে খেলতে হবে। মেহেদী হাসান মিরাজ একজন অলরাউন্ডার, সাকিবের সাথে কোনোভাবেই তুলনা করার মতো অবস্থায় তিনি এখনো নেই, কিন্তু তারপরেও আমরা যদি প্লেইং রোলের কথা চিন্তা করি, এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজকেই কিন্তু ভবিষ্যৎ বিকল্প হিসেবে চিন্তা করা হচ্ছে। মেহেদী হাসান মিরাজ তার ক্যারিয়ারে আনফরচুনেটলি এখনো 5 উইকেট পাননি এক ম্যাচেও, তবে তিনি 5 বার 4 উইকেট পেয়েছেন এবং সেই 5টা ম্যাচেই বাংলাদেশ কিন্তু জিতেছে। 2018 সালে সিলেটে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারিয়েছিল, সেই ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। মিরপুরে 2021 সালে আবারও ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ, এবারও মেহেদী হাসান মিরাজ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। মিরপুরে 2021 সালে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল, যেই ম্যাচে তার ইকোনমি আরো দুর্দান্ত, মাত্র 10 ওভারে 30 রান 4 উইকেট। 2022 সালে সাউথ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যখন হারায়, তার শেষ দিকের বোলিং এর কল্যাণেই বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 2022 সালে বাংলাদেশ একটা ম্যাচ জিতেছিল, যেখানে 8 ওভারে 29 রানে 4 উইকেট পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এই রেকর্ডগুলো থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে মেহেদী হাসান মিরাজের এখন আসলে বল হাতে পারফর্ম করা, এবং এই পারফর্ম করা মানে কিন্তু উইকেট তুলে নেওয়া। শুধুমাত্র ইকোনমিক্যাল বোলিং করে বেঁচে যাওয়ার সময়টা এখন মনে হয় শেষ হয়ে গেছে। এখন তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। গতকালকের ম্যাচে 5 ম্যাচ পর উইকেট পেয়েছেন তিনি। এই 5 ম্যাচেও আমরা যদি তার ইকোনমির দিকে তাকাই, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র একটা ম্যাচেই তার ইকোনমিটা 6-এর উপর, এবং একটা ম্যাচে তার ইকোনমিটা 5-এর উপর। বাকি সবগুলো ম্যাচেই কিন্তু তার ইকোনমি রেট 5-এর নিচে ছিল। সুতরাং মেহেদী হাসান মিরাজকে আপনি কিন্তু ওয়ানডে ক্রিকেটের বিচারে একেবারে ফেলে দিতে পারছেন না শুধুমাত্র এই ইকোনমির কারণে। তবে দিস ইজ নট ইনাফ। মেহেদী হাসান মিরাজ বাকল আপ, আপনাকে এখন উইকেট তুলে নেওয়ার রাস্তা খুঁজে নিতে হবে।